আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠান ছিল, নিঃসন্দেহে সেই সাক্ষাৎ বা বৈঠকটির দিকে সারা দেশের রাজনৈতিক সচেতন মানুষের দৃষ্টি ছিল যে এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে কোন ধরনের বার্তা কে কিভাবে দিতে চায় সে সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে আপাতত। আমরা বৈঠকে বিশ্লেষণে যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটি ছবি দেখিয়ে দিতে চাই। প্রথম ছবিটি খেয়াল করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সাক্ষাৎ করতে গিয়েছিলেন 5 এপ্রিল। ছবিটা খেয়াল করুন। প্রধানমন্ত্রীর সরাসরি ডান পাশে বসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসন। এবার আরও একটি ছবি দেখুন। ভারতের সাবেক হাই কমিশনার অর্থাৎ দীনেশ ত্রিবেদী আসার আগে যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন, প্রণয় ভার্মা, তিনিও 6 এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রণয় ভার্মাও বসেছিলেন প্রধানমন্ত্রীর ঠিক পাশাপাশি বাম পাশে। এবং এই যে সাক্ষাতের অনুষ্ঠানগুলো সবই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঠিক একই কার্যালয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে গেলেন। ছবিটি খেয়াল করুন। তিনি কোথায় বসেছেন? প্রধানমন্ত্রীর সামনে বাম পাশে। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাই কমিশনার যেই হন না কেন, আমরা দেখেছি পিটার ডি হাস থেকে শুরু করে বা তখনকার ভারতীয় হাই কমিশনার ছিলেন প্রণয় ভার্মা, তারা পাশাপাশি বসেছেন। এই যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান বা সাবেক, ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনার বর্তমান বা সাবেক, তাদের সবার চেয়ে নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, আরও বেশি যোগ্যতার ব্যক্তি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তখন তিনি হচ্ছেন মন্ত্রী পদমর্যাদার, তাকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর পিটার ডি হাস বলি, ব্রেন্ট ক্রিস্টেনসন বলি, প্রণয় ভার্মা বলি, তারা প্রত্যেকেই হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। প্রশ্ন হচ্ছে, এটি তাহলে কিসের সিগন্যাল? এবং যে সিগন্যালটি সরকার দেওয়ার চেষ্টা করেছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, অবশ্যই শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তামাম দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। কিন্তু যেটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে, দীনেশ ত্রিবেদীর যে সিটিং ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে কি আসলেই আমাদের দক্ষ ডিপ্লোমেসির পরিচয় ফুটে ওঠে, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দেখানো যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই? কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে বসে ওপেন যে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে তিনি যুক্ত হলেন, এটি তার প্রতিক্রিয়া? যদি সেটি হয়ে থাকে, সেই প্রতিক্রিয়া জানানোর তো নিশ্চয়ই অনেক ধরনের ভাষা আছে, অনেক ধরনের উপায় আছে। এভাবে কেন? এভাবে বলুন না কেন, এটি কোনো সুষ্ঠু ডিপ্লোম্যাসি নয়। এবং এই জায়গা থেকে যদি শুরু করি যে আসলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি, সেটি কতটা সফল হলো? সফল তো হয়নি, বরং দু দেশের পক্ষ থেকে আমার মনে হচ্ছে আপাতত যে এক ধরনের কড়া বার্তা। সেটি কিভাবে? এবং এটুকু নিঃসন্দেহে বলা যায় যে সফল তো নয়, বরং ব্যর্থ হয়েছে। দুই দেশই শেখ হাসিনা ইস্যুতে অনড় থেকেছে। দুই দেশই ডাবল গেম খেলছে। যদি কেউ বলে থাকেন ভারত ডাবল গেম খেলছে, আবার বলা যায় বাংলাদেশও ডাবল গেম খেলছে। কিন্তু এই যে ডাবল গেম খেলার বিষয়টি, সেই ডাবল গেমের পক্ষে কার কতটা যুক্তি থাকতে পারে পরোক্ষভাবে, সেটিও আমাদের বিবেচনার বিষয়। নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠানটি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে প্রধান ইস্যু হয়ে উঠেছিল
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেটি প্রাধান্য পেয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। হয়তো দীনেশ ত্রিবেদীও এই সাক্ষাৎ অনুষ্ঠানের গতানুগতিক ধারায় তিনি বলেছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটাই বলার কথা। এখন শেখ হাসিনাকে ফেরত দেবে না, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় তুলে দেওয়া হবে না, এটি ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। এবং বিএনপিও জানে যে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বিসর্জন দেবে না, শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবে না, তার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং এই যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, এটি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছিলেন। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন 2024 কিংবা 2025-এর দিকে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে বৈঠক হলো মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে, সেখানে এই ইস্যুটি আবার তোলা হয়েছিল এবং এটাই মুখ্য ছিল শেখ হাসিনা ইস্যু। এবং তিনি যে কথাবার্তা বলছেন বিভিন্ন মিডিয়ায় বা অনলাইনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে, তাকে চুপ রাখতে বলা হয়েছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে, কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটি সম্ভব নয়, ভারত কারো স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এবং প্রত্যর্পণ চুক্তির আলোকে যে ভারত ফেরত দেবে না, সেই ক্ষেত্রেও তো তাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেটি ইউনূস সরকার হোক বা তারেক রহমান সরকার হোক, সেই প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে? আবারও বলি, পুরনো কথা, তার মধ্যে একটি ক্লজে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি কেউ কোনো রাষ্ট্রে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে বা তিনি যদি বন্দির আওতায় পড়েন, সেই বন্দির ক্ষেত্রে তার দেশে বিচার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, তাহলে সেই রাষ্ট্র, আশ্রয় দানকারী রাষ্ট্র, সেটি ভারত হোক বাংলাদেশ হোক, আশ্রয় দানকারী রাষ্ট্র সংশ্লিষ্ট বন্দীকে ফেরত নাও দিতে পারে। এখন ভারতের জন্য তো শেখ হাসিনা অবশ্যই দরকার, এটি ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। এবং তারা মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা বা যে বিচারিক প্রক্রিয়া চলছে, সেটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে, সো তারা তো দিবে না, এটি একটি ছোট্ট শিশুও বোঝে। দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা তো সেখানে বন্দী হিসেবে নেই, তার স্ট্যাটাসটি কি, কোন স্ট্যাটাসে তাকে রাখা হচ্ছে ভারতের সবার প্রশ্ন। ভারত স্পষ্টভাবে কিছু না বললেও বারবার তারা বলছে, স্পষ্টভাবে বলছে শেখ হাসিনা তাদের সম্মানিত অতিথি। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তো শেখ হাসিনাকে রেখে দেওয়া হয়েছিল, ভারতে রেখে আসা হয়েছিল, বন্দী হিসেবে তিনি যাননি, বন্দী হিসেবে তাকে আটকও করা হয়নি। তাহলে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে কিভাবে বাংলাদেশ ফেরত চায় বা ভারতও ফেরত দিবে? এখন ভারত ডাবল গেম খেলছে, এটি সত্য কথা, তারা এইসব জায়গায় যুক্তিতে ঠিক আছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, বক্তব্যগুলো দিচ্ছেন, যে ইন্টারভিউগুলো দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, সেটি তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া একটি শব্দ শেখ হাসিনা বলছেন না, এটাও আমরা বুঝি। সো এক্ষেত্রে ভারতের ডাবল গেম আছে, এটা সত্য কথা। কিন্তু এদিকে বাংলাদেশের সরকারগুলো, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, তারাও কি ডাবল গেম খেলছে না? তারা ভালো করেই জানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, তারপরেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তারা ফেরত চাচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু ইউনূস সরকার হোক বা বিএনপি সরকার হোক, আমি ইউনূস সরকারের সময় থেকেই, শুরু থেকে বলে আসছি যে তারা চায় না শেখ হাসিনা ফেরত আসুক, বিএনপি সরকারও চায় না, সেটিও তো প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ফেরত আসুক কেউ চায় না। কেন চায় না তার ব্যাখ্যাও এর আগে করেছি, যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা তারা সামাল দিতে পারবে না, বা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার সাহস তাদের হয়তো নেই, দূরে আছে, বাইরে আছে, এই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা বলে এক ধরনের রাজনীতি করা হচ্ছে, সেই সুযোগটি নষ্ট হবে। ভারতের বিরুদ্ধে যেই উচ্চবাচ্য করা হচ্ছে সেটিও হারিয়ে যাবে যদি শেখ হাসিনা ফেরত আসে। সেটিও বর্তমান বাংলাদেশে যারা রাজনৈতিক মঞ্চে আছে তারা সহ সরকারে যারা আছে তারা কেউ চায় না। কিন্তু
আবার বলছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া হোক। যে জানে যে ভারত ফেরত দেবে না, এটিও ডাবল গেম। মূল কথা তো বিচার। শেখ হাসিনা যখন বলছেন যে আমি দেশে ফিরে আসতে চাই, তার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে রাখুন এখন থেকেই, বলুন যে চলে আসো, আমরা সব কিছু রেডি রাখছি। তা তো না, তা তো করা হচ্ছে না। এদিকে এই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের কি বললেন, যে ব্রিক্স সম্মেলনে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছে, তিনি বললেন যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। বেশ ভালো কথা, সেটা আমরা তো আগে থেকে জানি। সেখানে ওই যে আমন্ত্রণপত্র সেখানে অ্যাড্রেস করা হয়েছে চেয়ারম্যান বিমস্টেক, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কিন্তু 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি তো বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন কেন চিঠিটা ভালো করে খেয়াল করে দেখেননি? কেন তখন এই প্রশ্নটি তোলেননি যে আমাদের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে? আর সমস্যা কি সেটি দেওয়া হলেও? প্রধানমন্ত্রীকে তো এর আগে একাধিকবার দুইবারের জন্য আমন্ত্রণ দেওয়া হওয়া আছে অলরেডি। একবার প্রধানমন্ত্রী ফোন আমাদের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ফোন দিয়ে উইশ করেছেন নির্বাচনের বিজয় লাভের পরে, এবং সব পরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আর তারও আগে যখন শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার এলেন ওম বিরলা, তিনিও তো আমন্ত্রণপত্র পাঠিয়ে গেছেন, দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ব্যক্তির হাতে। যা হোক, বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর, ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে দাওয়াত না দেওয়া হয়ে থাকে, দাওয়াত দেওয়া হয়নি নিশ্চিত, ঠিক আছে, তাহলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যে তিনি আমন্ত্রিত হলেন, বিমস্টেক যে 7 দেশের অর্থনৈতিক জোট, বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার, সে যে বাংলাদেশ সহ ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই 7 রাষ্ট্রের যে জোট, সেই জোট বিমস্টেকের চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রগুলোর কাছে আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দেবেন? কেন গেলেন না, কেন যাবেন না ব্রিক্স সম্মেলনে? চোখ রেখে কথা বলা হোক, আমরা সবাই চাই, আবারও বলি। কিন্তু এটি দেখাতে গিয়ে ব্যক্তিগত জায়গা থেকে হোক বা রাজনৈতিক সুবিধার জায়গা থেকে হোক, পুরো রাষ্ট্র বিপদে পড়ুক, বিড়ম্বনার শিকার হোক, নিশ্চয়ই আমরা সেটা চাইব না।